নমস্কার, অমৃতকল্প পত্রিকায় আপনাদের স্বাগত জানানো হচ্ছে। রামকৃষ্ণ মঠের আদিকথা। স্বামীজির উপস্থিতিতে বেলুড় মঠের দিব্য পরিমণ্ডল আলোচ্য বিষয়। ভারতবর্ষের আত্মার অভিব্যক্তি, বনফুল তিনি স্বামীজি সম্পর্কে এইরকমই মন্তব্য করেছিলেন। তিনি ভারতবর্ষের আত্মার অভিব্যক্তি, যা অভিভূত করেছে সারা বিশ্বকে। গঙ্গার তীরে মঠের ভূমিখণ্ডের প্রতিটি অংশই বিদ্যুৎ প্রভ, স্বামীজির স্মৃতির সৌরভে আমোদিত। দক্ষিণ প্রান্তে বেলগাছের নিচে স্বামীজি একদিন গান ধরলেন। গিরি গণেশ আমার শুভকারী, গিরি গণেশ আমার শুভকারী, পূজে গণপতি পেলাম হইব গতি, পূজে গণপতি পেলাম হইব গতি, চাঁদের মেলা যেন চাঁদ সারি সারি, গিরি গণেশ আমার শুভকারী। বিল্ল বৃক্ষ মূলে পাতিয়া বোধন, গণেশের কল্যাণে গৌরীর আগমন, বিল্ল বৃক্ষ মূলে পাতিয়া বোধন, গণেশের কল্যাণে গৌরীর আগমন। ঘরে আনব চণ্ডী কর্ণে শুনব চণ্ডী, ঘরে আনব চণ্ডী কর্ণে শুনব চণ্ডী, আসবে কত দণ্ডী জটা জুট ধারি, গিরি গণেশ আমার শুভকারী, গিরি গণেশ আমার শুভকারী। বেলগাছের নিচে স্বামীজি আর সুললিত মধুর কণ্ঠে সুললিত ছন্দে সে গান গেয়েছিলেন। সে গান যে শোনে সে ভাবস্থ হয়, সে ধ্যানস্থ হয়। এই যে শিব স্বয়ং গাইছেন। যাই হোক, এই বেলগাছের নিচেই 1901 খ্রিস্টাব্দে বেলুড় মঠে প্রথম দুর্গাপূজার বোধন অনুষ্ঠান এবং অধিবাস অনুষ্ঠান হয়েছিল। মঠভূমির এই উত্তর প্রান্তে দাঁড়িয়ে রয়েছে স্বামীজির আম গাছ, যা আজও বেলুড় মঠের এই পবিত্র ভূমিকে আলোকিত করে রেখেছে। এই গাছের তলায় একটা ক্যাম্প খাটের ওপর তিনি প্রায়ই বসতেন।
একদিনের ঘটনা। সন্ধ্যার কিছু আগে ভাবোদ্দীপ্ত স্বামীজি উপস্থিত সাধু ব্রহ্মচারীদের লক্ষ্য করে বলতে থাকেন, এই যে প্রত্যক্ষ ব্রহ্ম, একে উপেক্ষা করে যারা অন্য বিষয়ে মন দেয়, ধিক তাদের। কর অমলক বত, এই যে ব্রহ্ম দেখতে পাচ্ছিস নে, এই এই। স্বামীজির হৃদয় স্পর্শে দিব্য বাণী শুনে উপস্থিত সকলে চিত্তার্পিতের ন্যায় স্থির হয়ে দাঁড়িয়ে সহসা যেন গভীর ধ্যানে মগ্ন হলেন। স্বামী প্রেমানন্দজি গঙ্গা জল হাতে নিয়ে ঠাকুর ঘরে উঠছিলেন। স্বামীজির ওই কথা শুনে তিনিও কমণ্ডলু হাতে একটা নেশার ঘোরে আচ্ছন্ন হয়ে ধ্যানস্থ হয়ে পড়লেন। প্রায় 15 মিনিট পরে স্বামীজি স্বামী প্রেমানন্দজিকে আহ্বান করে বললেন, যা এখন ঠাকুর পূজায় যা, এরপর সকলের মন আবার আমি আমার রাজ্যে নেমে এলো। প্রত্যেকে নিজ নিজ কাজে চলে গেলেন, অত্যাশ্চর্য এক অভিজ্ঞতার স্মৃতি বহন করে। আরেকটা ঘটনা স্মরণ করা যাক। ঠাকুরের ভক্ত শ্রী দুর্গাচরণ নাগ, যিনি রামকৃষ্ণ পরিমণ্ডলে নাগ মহাশয় নামেই সর্বজন বিদিত, তিনি বেলুড় মঠে এসছেন স্বামীজিকে দেখতে। প্রথম দর্শনেই তিনি বলে উঠলেন, আপনাকে দর্শন করতে এলাম, জয় শঙ্কর জয় শঙ্কর, সাক্ষাৎ শিব দর্শন হলো। তাদের মধ্যে আলাপচারিতা জমে উঠল। কিছুক্ষণ পরে স্বামী প্রেমানন্দজি ঠাকুরের প্রসাদ এনে দিলে নাগ মহাশয় ও তার সঙ্গীগণ প্রসাদ ধারণ করে বাগানে পায়চারি করতে লাগলেন। ইতোমধ্যে স্বামীজি মঠের পুকুরের ধারে চলে গিয়েছিলেন। একটি কোদাল নিয়ে পুকুরের পূর্ব পারে মাটি কাটছিলেন। নাগ মহাশয়ের চোখে পড়তেই তিনি ছুটে যান, স্বামীজিকে বলেন, আমরা থাকতে আপনি ও কি করেন? স্বামীজি কোদাল ছেড়ে মাঠে নাগ মহাশয়ের সঙ্গে বেড়াতে থাকলেন। ডাক্তার ও সন্ন্যাসীগণের পরামর্শে স্বামীজি পুনরায় ইউরোপ ও আমেরিকায় যাওয়া স্থির করেন। এই যাত্রায় তার সঙ্গী হন স্বামী তুরীয়ানন্দজি ও ভগিনী নিবেদিতা। মঠে সাজো সাজো রব পড়ে যায়। 19 জুন 1899 স্বামীজি তার গর্ভধারিণী মা রত্নগর্ভা ভুবনেশ্বরী দেবী ও কয়েকজন পূর্বাশ্রমের আত্মীয়কে নিয়ে মঠে উপস্থিত হয়েছিলেন। মঠে ব্রাদার্স ইউনিয়নের পক্ষ থেকে স্বামী বিমলানন্দজি ভগিনী নিবেদিতার উদ্দেশ্যে একটি অভিনন্দন পত্র পাঠ করেন। সেখানে স্বামীজি ও নিবেদিতা ছাড়াও উপস্থিত ছিলেন স্বামী শারদানন্দজি, স্বামী সদানন্দজি, শ্রীযুক্ত বাবু মোহিনীমোহন চ্যাটার্জি, মহারাষ্ট্র থেকে আগত অতিথি বামন বিনায়ক আগরবাবজি প্রমুখ। অতঃপর সবাই ঠাকুর ঘরের বারান্দায় গিয়ে বসেন স্বামীজির গান শোনবার জন্য। সম্ভবত মনে হয় গর্ভধারিণীর অনুরোধেই স্বামীজি শিব ও কালী বিষয়ক বেশ কয়েকটি গান পরিবেশন করেন। সন্ধ্যা নাগাদ স্বামীজি তার গর্ভধারিণী জননী ও অন্যান্যদের নিয়ে ঘোড়ার গাড়িতে প্রথমে সিমলায় এবং সেখান থেকে বাগবাজারে বলরাম ভবনে যান। মঠ থেকে 11 জন সাধু ব্রহ্মচারী সেখানে উপস্থিত হয়েছিলেন। মঠে ছিলেন শুধু স্বামী প্রেমানন্দজি
ও ব্রহ্মচারী আশুতোষ। স্বামীজির বিদেশ যাত্রা উপলক্ষে কথামৃতকার শ্রীমা মাস্টার মহাশয় বলরাম ভবনে একটি ভান্ডারা দিয়েছিলেন। এই সময় স্থানের অভাবেই সম্ভবত তিনি বলরাম ভবনে ভান্ডারার ব্যবস্থা করেছিলেন। সেই ভান্ডারায় যোগদানের জন্য সাধু ব্রহ্মচারীদের সমাবেশ হয়েছিল। এই দিনই স্বামীজি রাজা যতীন্দ্র মোহন ঠাকুরের আমন্ত্রণে তাঁর বাড়িতে গিয়েছিলেন এবং রাজ্য গ্রন্থ সম্বন্ধে তাঁর সঙ্গে আলোচনা করেছিলেন। পরদিন অর্থাৎ 19শে জুন 1899 স্বামীজি দার্জিলিং এর মহেন্দ্র ব্যানার্জির স্ত্রীকে নিয়ে মঠে উপস্থিত হয়েছিলেন। তখন উপেন্দ্রবাবু, দেবেন্দ্রবাবু প্রমুখ ভক্তগণ তথায় উপস্থিত ছিলেন। এ বিষয়ে বলে রাখা আলোচ্য অংশে মনে হয় এটি 20শে জুন হবে। যাই হোক, সাধু ব্রহ্মচারী ও ভক্তদের একটি গ্রুপ ফটো এবং স্বামীজি ও স্বামী তুরীয়ানন্দজির একটি ফটো তোলা হয়। সন্ধ্যা আরতির পর একটি বিদায় অভিনন্দন সভার আয়োজনও করা হয়। স্বামী শারদানন্দজির প্রারম্ভিক ভাষণের পর ব্রাদার্স ইউনিয়নের পক্ষ থেকে স্বামীজিকে একটি এবং তুরীয়ানন্দজিকে একটি অভিনন্দন পত্র দেওয়া হয়। ভাষণ দেন স্বামী অখণ্ডানন্দজি ও স্বামী ত্রিগুণাতীতানন্দজি। তারপর বলেন মোহিনী মোহন ও বামন বিনায়ক আগরবাদজি। প্রত্যুত্তরে স্বামী তুরীয়ানন্দজি একটি আবেগমথিত ভাষণ দেন। তারপর স্বামীজি সন্ন্যাস ও মঠের সম্বন্ধে, মঠের উদ্দেশ্য সম্বন্ধে ইংরেজিতে একটি প্রাণ মাতানো ভাষণ দেন। মহিষাদলের রাজার ম্যানেজার প্রত্যক্ষদর্শী শচীন্দ্রনাথ বসু তিনি লিখেছেন, যাবার আগের দিন মঠে স্বামীজির বক্তৃতা হয়েছিল। শুনে সকলের ধমনীতে উষ্ণ শোণিত প্রবাহিত হল। সকলেরই অন্তত ক্ষণিকের জন্য মনে হলো যে আমরা মানুষ। স্বামীজি খুব উৎসাহের সাথে বললেন, বাবা সব তোরা মানুষ হ, এই আমি চাই। এর কিছুমাত্র সফল হলেও আমার জন্ম সার্থক হবে। এ বিষয়ে স্মৃতির আলোয় স্বামীজি এ বিষয়ে সাক্ষ্য দেয়। সেখানে যদিও 19শে জুনই উল্লেখ আছে। স্বামী নির্মলানন্দজির প্রস্তাব অনুযায়ী নতুন মঠবাড়ির কাজ সম্পূর্ণ করার জন্য উপস্থিত সকলে স্বামী বিজ্ঞানানন্দজিকে 3 বার করধ্বনি করে অভিনন্দন জানান। 20শে জুন দুপুরে শ্রীমা, স্বামীজি, তুরীয়ানন্দজি ও মঠের অন্যান্য সাধুদের নিজ বাসস্থানে পরিতোষপূর্বক ভোজন করান। শ্রী মায়ের আশীর্বাদ নিয়ে স্বামীজি যাত্রা করলেন। সন্ন্যাসীগণ ও বহু গৃহস্থ ভক্ত প্রিন্সেপ ঘাটে উপস্থিত হয়ে স্বামীজিকে বিদায় অভিনন্দন জানালেন। আজ এ পর্যন্ত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।